কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও ৪ কমিশনারের সাক্ষাৎ। ভোটের প্রস্তুতিতে সন্তোষ, সহযোগিতার আশ্বাস। এবার নির্বাচনের মাধ্যমে জন্ম হবে নতুন বাংলাদেশের। ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে দেয়া হবে না। বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে তারেক রহমান। সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না ভাবার পরামর্শ মির্জা আব্বাসের। উপদেষ্টা পদ ছাড়ার বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়, জানালেন আসিফ মাহমুদ। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির। অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এবং মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় স্কুল ড্রেস পরে পালানো গৃহকর্মী আয়েশাকে বরিশাল থেকে গ্রেফতার। লালবাগে কারখানা কর্মচারী হত্যা মামলায় ধরা পড়ল মূল আসামি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। পরে ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হয় তফসিল ঘোষণার ভাষণ। পরে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, ইসির গেজেটেই হবে তফসিল। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। এর আগে বেলা 11:30টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যান। দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। ২ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে একজন ভোটারকে দেওয়া হবে, ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। ১৩ কোটি ভোটারের বিপরীতে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। সময় বাঁচাতে একটি কক্ষে রাখা হয়েছে ২টি গোপন বুথ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন সচিব জানালেন যে আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। কারণ আমরা দেখেছি যে বিকেল ৪টায় শুরু হয়েছিল, বিটিভি এবং বাংলাদেশ বেতার সেই ভাষণটি রেকর্ড করেছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশনের যদিও আজকে একটি তফসিল দেওয়ার মতো তাদের একটি উত্তেজনা ছিল, কিন্তু নানা কারণেই সেটি পিছিয়ে গেল। নির্বাচন কমিশনের ইতোমধ্যে হাইকোর্টের একটি আপিল বিভাগের একটি রায় শোনা গেছে এবং কমিশনের যদিও জানতে পেরেছে, যদিও কমিশন বলছে যে তাদের এই যে বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি আসন করায় হাইকোর্টের দেওয়ার যে রায়, এটি পুনর্বহাল রেখেছে আপিল বিভাগ। এবং তারা বলছে যে বাগেরহাটে যে 4টি আসন ছিল সেটি 4টি আসনই বহাল থাকবে। সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে সময় দিয়ে নির্বাচন কমিশনকে পুনরায় গেজেট প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। সেক্ষেত্রে কমিশন যেহেতু 24 ঘন্টা হাতে সময় পেয়েছে, তারা কিছুক্ষণ আগেই পুরো কমিশন বৈঠকে বসেছিলেন। তারা এই বিষয়ে নানা আলোচনা এবং পরামর্শ করেছেন। যেহেতু একটি আদালত থেকে সকলের সম্মতিক্রমে
এই ধরনের একটি রায় এসেছে, তবে কমিশন বলছে যে এখন পর্যন্ত তাদের হাতে আদালতের যে রায়, সেই রায়টি তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে তারা বলছে যে তারা এর আগে যে গেজেট প্রকাশ করেছে 300 আসনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যে গেজেট প্রকাশ করেছে, সেই গেজেটের উপরেই ভিত্তি করে তারা 300 আসনের তফসিল দিবে। তবে যদি কালকে তফসিলের আগে যদি কোর্টের রায় তাদের হাতে এসে পৌঁছায়, সেক্ষেত্রে সেটি প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলেও কমিশন সচিব জানিয়েছেন। ইতোমধ্যে যেহেতু ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন, প্রস্তুতি শেষ করেই আসলে তফসিলের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে। বাগেরহাটে 4টি আসন ও গাজীপুরে 5টি আসনই থাকবে। একটি কমিয়ে বাগেরহাটের 3টি আসন করে ইসির দেয়া গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রিটকারীর আইনজীবী জানান 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। বাগেরহাট জেলায় 4টি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাঁধ ভাঙা উল্লাস। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলার 4টি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন। এর ফলে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি। নির্বাচন কমিশন বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারীর আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে ইসিকে। আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন 5টি থেকে বাড়িয়ে 6টি করা হয়। আপিল বিভাগের এই সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হবে ইসিকে। এই রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। সংসদীয় 300 আসনের মধ্যে 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের একটি আসনের বিএনপি, জামায়াত সহ দলগুলোর নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মাধ্যমে দেশকে স্থায়ীভাবে পরিবর্তনের সুযোগ এসেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা গণভোটের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউএনওদের নির্দেশ দেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে এই নির্দেশনা দেন তিনি। নির্বাচনের বার্তা মাঠ প্রশাসনে পৌঁছে দিতে বুধবার সকালে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী অফিসাররা নিজেদের অবস্থান তুলে ধরেন। সেটা মস্ত বড় কথা, তার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হবে। নতুন বাংলাদেশের ভিত রচনায় মাঠ প্রশাসনের কর্তা হিসেবে ইউএনওদের সঠিক ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। প্রস্তুতি নাও, যে শিশু জন্ম লাভ করবে নতুন বাংলাদেশ সুস্থ বাচ্চা হবে, যেটা দীর্ঘদিন ধরে জেনারেশন আফটার জেনারেশন বাংলাদেশে যারা জন্ম লাভ করবে তাদেরকে সঠিক পথে দেশ চালিয়ে নেওয়ার জন্য একটা সুযোগের সৃষ্টি করে দেবে। এই সুযোগ, এই ঐতিহাসিক সুযোগ তোমার হাতে। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এর মাধ্যমে দেশকে স্থায়ীভাবে বদলে দেওয়ার সুযোগ এসেছে। সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি এর গুরুত্ব বুঝে ভোট দিতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশনা দেন তিনি। নির্বাচনের দিন গণভোটটা সুন্দরভাবে হয়, বিপুলভাবে হয়, শুধু সুন্দর হলে হবে না, বিপুলভাবে হতে হবে। এবং নির্বাচনের দিন, গণভোটের দিন এই লম্বা ফিরিস্তি পড়ার সময় হবে না, তখন আগের থেকে তাকে পড়াবে, ভাই আগে পড়ে আসেন, আপনি ওই দিন আর সময় পাবেন না পড়ার, মন ঠিক করে আসেন, হাতে দেবেন না হাতে দেবেন, হাতে দিলে এগুলো সব জিনিস আপনি পাবেন। আপনি বলছেন আমি চাই এবং সেটা করতে বাধ্য।
নাতে বললে আপনি চান না, তাহলে আপনি একজন নাগরিক, আপনি চান না, কেউ জোর করে আপনাকে দেবে না। ভোট কেন্দ্রে নারী ও বয়স্ক নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে জোর দেওয়ার নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্যাকেল করার চেষ্টা করেছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আমলের গুম খুন আর দেশে ফিরতে দেয়া হবে না। কেউ বিএনপির আদর্শে বিশ্বাসী না হলেও তারও অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে। একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। বলতে দেন, দিন শেষে তো সিদ্ধান্ত নেবে জনগণ। আমি ব্যক্তিগতভাবে আগামী দিনে চাই, এবং আমার ধারণা, আমার বিশ্বাস, কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ, সে রাজনীতির সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, তার মতামত প্রকাশের জন্য আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নতুন রাজনৈতিক দল প্রকৃত সংস্কার বোঝে না, তাদের অনেকেই সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ভাবছে। মির্জা আব্বাস বলেন, দল মত নির্বিশেষে বেগম জিয়া দেশের মানুষের অভিভাবক। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বুধবার 4র্থ দিনের কর্মসূচিতে অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। কি সংস্কার করতে হবে? ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশিক্ষণে অংশ নেয়া নেতাকর্মীদের সারা দেশের মানুষকে দেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আপনাদের কাছে কাগজ কলম এবং একটা ফাইল দেওয়া হয়েছে, আপনারা সেটা নোট করবেন, নিজেরা সেটা চর্চা করবেন এবং জনগণের মধ্যে আপনারা ফিরে গিয়ে সেটা ছড়িয়ে দিবেন। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন মির্জা আব্বাস। এ সময় চলমান সংস্কার প্রসঙ্গে বলেন, প্রকৃত সংস্কার বোঝে না নতুন রাজনৈতিক দল, সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখন থেকে পরিকল্পনা নিতে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকেলের সেশনে দিক নির্দেশনা দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন তিনি, তবে কোন দল থেকে নির্বাচন করবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নিজ কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়ার পাশাপাশি আয়কর হিসাব দাখিল করেছেন বলেও জানান আসিফ মাহমুদ। আওয়ামী লীগের বিদায়ের পর দেশে বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোথাও কোথাও বাকস্বাধীনতার অপপ্রয়োগও হয়েছে। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব।
তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি। আমাদের কূটনৈতিক পাসপোর্ট আছে, সেটাও আমি ক্যান্সেল করেছি। নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আখতার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন। দলটির নেতারা জানান, জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। তবে এখনও নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় বলে জানান তারা। দেশে বইছে নির্বাচনী হাওয়া। আসনগুলোতে নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানানো হয়, ঢাকা ১১ থেকে ভোটে লড়বেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব আখতার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন কুমিল্লা ৪ আসন থেকে। রংপুর ৪ আমি নিজে। অন্যদের মধ্যে ঢাকা ১৮তে নাসির উদ্দিন পাটোয়ারি, নরসিংদী ২ সারোয়ার তুষার, নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ ও ঢাকা ৯ আসন থেকে ভোটের লড়াই করবেন তাসনিম জারা। তালিকায় চমক হিসেবে নাম আছে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মনের। তিনি নির্বাচন করবেন শেরপুর ২ আসনে। আমাদের জুলাই চেতনা ধারণ করে এবং সংস্কারের পক্ষে থাকা অন্য দলের বিদ্রোহী প্রার্থীদের স্বাগত জানাবে এনসিপি। যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং টাকার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ধাপে ধাপে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এখনো সন্তোষজনক নয় নির্বাচনী পরিবেশ। বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক এই ১২৫-এর তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। প্রার্থী তালিকায় কৃষক, শিক্ষাবিদ, পেশাজীবী, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান এনসিপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ না নেয়ায় হতাশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এই হতাশা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচনী কার্যক্রমে বিভিন্ন মাফিয়া চক্র যুক্ত হয়েছে জানিয়ে আগামী সংসদও কালো টাকার মালিক এবং মাফিয়াদের অংশীদারত্বে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, আসন্ন নির্বাচন বিতর্কিত হলে দায় নিতে হবে সরকার ও ইসিকে। সাইফুল হক বলেন, নির্বাচন নিয়ে সংঘাত সৃষ্টি হলে গোটা পরিস্থিতির সুযোগ নেবে অভ্যুত্থান বিরোধীরা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আরপিওর বিভিন্ন প্রশ্নে আপত্তি সমালোচনা করলেও এখনো পর্যন্ত সংশোধনের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা নিন্দা জানাই। পুরনো আমলের মতন আগামী জাতীয় সংসদও কালো টাকার মালিক, বিত্তবান, সন্ত্রাসী, মাফিয়া বা লুটেরা তাদের এক ধরনের ক্লাবে পর্যবেসিত হতে পারে। আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে এইখানে। বিদেশি আইনজীবী নিয়োগ চান আনিসুল হক ও সালমান এফ রহমান। যুক্তরাজ্য থেকে দুজন আইনজীবী আনতে ট্রাইব্যুনালে আলাদা দুটি আবেদন করেন তারা। চিফ প্রসিকিউটর বলছেন, বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে সেটি আইনি শর্ত সাপেক্ষে। এদিকে আরেক মামলায় সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল ও সালমানকে। তাদের পক্ষে যুক্তরাজ্য থেকে দুইজন আইনজীবী আনার আবেদন করা হয়। এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 17 ডিসেম্বর। বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। এই অ্যাপ্লিকেশনটা মিসকনসেপ্ট, এটা আইনটা ফলো করে করা হয়নি। কারণ
বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা, লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর উপস্থিত না থাকায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলেও তার বিচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 2 জন। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন 24 জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার ইস্যুতে কোনো বিদেশি নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। 24শে জুলাই অভ্যুত্থানের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পরে চলতি বছর ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় রিপোর্ট। ওই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিজিএফআই এর মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে, জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। আর র্যাব প্রসঙ্গে বলেন, যথেষ্ট উন্নতি করেছে সংস্থাটি। র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি, কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এভাবে লঙ্ঘিত না হয়তো, যেন গুম না হয়তো, যেন বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাপনে রাজি হতে হবে ভারতকে, আর বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। আমার এটাও তো আমার কিছু করার নেই, বা বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ভুল তথ্যের কারণে ভিসা দিচ্ছে না অনেক দেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানীতে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে 3 উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করেন তারা। প্রত্যাশা করেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও সুইজারল্যান্ডের রাজনৈতিক বিভাগের প্রধান। তাদের প্রত্যাশা, নির্বাচিত সংসদ নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে সাংবিধানিক ভিত্তি দেবে। কার্যকর বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কেন্দ্রে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের নতুন অধ্যাদেশ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দেবে। বাংলাদেশি গভর্নমেন্ট, দ্য ইউএনডিপি, সিভিল সোসাইটি মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতে সাম্প্রতিক যে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা জরুরি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণপূর্ত ও পরিবেশ উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। আগামী রাজনৈতিক নেতৃত্ব দেশটাকে কিভাবে পরিচালিত করে
তার উপর অনেক কিছুই নির্ভর করবে, কিন্তু আগামী রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আমি মনে করি বাক স্বাধীনতার যেই ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি, আগামী রাজনৈতিক নেতৃত্ব আনচ্যালেঞ্জড কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি ছাড়া কাজ করে ফেলবে, সেই সুযোগটা সকলের জন্যই সীমিত হয়ে আসছে। দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো, না হলে আগামী সরকারের উপরে থাকবে। একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট, দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট, যার আওতায় সাংবাদিকরা রয়েছেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আমরা যখন আপনার রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি দুইটা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। বক্তারা বলেন, সরকার আইন করলেও প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা করা কঠিন হবে। চূড়ান্তকরণের দিকে এগিয়ে যাই। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঝালকাঠির নলসিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি টিম। এদিকে লালবাগে কারখানা কর্মচারীকে হত্যার মূল আসামি আবিরকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে। রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে মা মেয়ে হত্যার 2 দিন পর ধরা পড়ল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। অথচ নিজেকে আড়াল করতে সব চেষ্টাই করেছিল সে। নিহত নাফিসার স্কুল ড্রেস পরে, স্কুল ব্যাগ কাঁধে নিয়ে, মুখে মাস্ক পরে ভবন থেকে বের হয়ে নিজের অবস্থান পরিবর্তন করে একাধিকবার। কিন্তু বুধবার সকালে ধরা পড়তে হলো পুলিশের জালে। ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করে তাকে ঢাকায় নিয়ে আসছে মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে হত্যার পর পালিয়ে থাকা মূল আসামি আবিরকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার AZM ইন্তেখাব চৌধুরী। কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যার মামলায় র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। এছাড়া মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করে র্যাব 10। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে লাল পতাকা মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা। বন্দর ইজারা দিলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে বলে দাবি করেন তারা। সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। লাল পতাকা হাতে গণমিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। শ্রমিক কর্মচারীরা বলছেন, কোনোভাবেই বিদেশিদের হাতে দেয়া যাবে না নিউ মরিক কন্টেইনার টার্মিনাল। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় থেকে লাল পতাকা হাতে মিছিল বের করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রতিবাদী স্লোগানে মুখর রাজপথ। মিছিলটি আগ্রাবাদে পৌঁছালে বাধা দেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। শ্রমিকদের অভিযোগ, বিদেশিদের ইজারা দিতে তড়িঘড়ি করছে সরকার। গোপন রাখা হয়েছে লালদিয়া চুক্তির বিষয়বস্তুও। বন্দর ইজারা দিলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে দাবি তাদের। দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা। ডেলি আসে 250 কোটি টাকা কারা চাঁদা নেয়, এটার গডফাদার হচ্ছেন আপনারা। আপনারা হিসাব দিতে হবে, নাইলে আপনাদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারীরা কঠোর কর্মসূচি নেবে। এটা আমরা কোনো অবস্থাতেই আমরা মেনে নিব না। আমরা চাচ্ছি আজকে এটা পরিচালনা করতেছেন নৌবাহিনী, আমাদের মাধ্যমে নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা হোক, কিন্তু আমরা বাইরের কারোকে এটা দিব না। এই সময় বন্দরের ঘুষ লেনদেন নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানান শ্রমিক কর্মচারীরা। সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে খেলার সময় পরিত্যক্ত নলকূপের পাইপের ভেতর পড়ে গেছে 2 বছরের শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে বাড়ির সামনে খেলছিল 2 বছরের শিশু স্বাধীন। এক পর্যায়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপের ভেতর শিশুটির সারা শব্দ পাওয়া যাচ্ছে, তবে পাইপের গভীরতা অনেক বেশি হওয়ায় এবং ভেতর সরু থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। বোরিং মালিক তাহের দীর্ঘদিন ধরে পাইপটির মুখ খোলা রাখায় এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, 5 ব্যাংককে এক ছাতার নিচে আনা জটিল প্রক্রিয়া হলেও দ্রুত বেগে কাজ চলছে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান জানান তিনি। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলেও সবার উদ্বেগ, এখনও ব্যাংকের টাকা মিলছে না আমানতের। স্বাভাবিক লেনদেনেও আছে স্থবিরতা। এরই মধ্যে সরকারের বরাদ্দ 20,000 কোটি টাকা পেয়েছে ব্যাংকটি, তবে ব্যাংক পরিচালনায় এখনও পায়নি নতুন কর্মকর্তা। ফলে 5 ব্যাংকের প্রশাসকদের সাথেই বৈঠকে বসছেন নতুন চেয়ারম্যান ডক্টর আইয়ুব মিয়া। আজ বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে তিনি জানান, 5 ব্যাংককে একই ছাতার নিচে নিয়ে আসা জটিল প্রক্রিয়া। অডিটের মাধ্যমে ঋণ গ্রহণকারী ও আমানতকারী শ্রেণীকরণ, ব্যাংকের মূলধন ও ঘাটতি নিরূপণ করে সব আমানতকারীদের স্বার্থের হিসেব করা জটিল প্রক্রিয়া। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কতগুলো বিষয়, অ্যাকাউন্টিং, এটা ওটা সব জিনিসগুলো, ইভেন অডিটিং, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে। ডিজিটাল সিস্টেম 5টাকে কাস্টমাইজ করে একটাই নিয়ে আসা, এটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফলে এই দ্রুত দেওয়ার জন্য একটা মধ্যবর্তী একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 বছরের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে জানিয়ে আমানতকারীদের আস্থা রাখার আহ্বান চেয়ারম্যানের। এছাড়া প্রাথমিক পর্যায়ে আমানতকারীদের 2 লাখ টাকা ফেরত দিতে কোনো সংকট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। আতঙ্কের কোনো বিষয় নেই, আতঙ্কটা আমরা পার হয়ে চলে আসছি। এখন আমরা আশা করি এখন আরো নিরাপদ এবং আমরা একটা ভালো দিনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আশা করছি 3 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আসছে সপ্তাহে নবগঠিত ব্যাংকের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের দেয়া ধারে অর্থনীতি এগোবে না। টেকসই অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থ উপদেষ্টা। এজন্য জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে আদায় পদ্ধতির আধুনিকায়নেরও তাগিদ দেন তিনি। এ সময় কর ফাঁকি রোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কর জিডিপির অনুপাত 7% ঘরেই ঘোরাফেরা করছে, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। পাশের দেশ ভারত, নেপালে এই হার 20%-এর ওপরে, যদিও আন্তর্জাতিক মান ধরা হয় 15%। এজন্য ভ্যাট ট্যাক্স আদায়ে অস্বচ্ছতাকে দায়ী করছেন অর্থ উপদেষ্টা। যদি কোনো কারচুপি না হয় এবং ভ্যাট যেত আমি যদি ভ্যাট দিই সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাট অনেক সময় পৌঁছায় না। বুধবার ভ্যাট দিবসের এই অনুষ্ঠানে বিদেশি ঋণ নির্ভরতা টেকসই অর্থনীতির অন্তরায় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে এনবিআর এর আধুনিকায়ন জরুরি। পাশাপাশি জনগণের অর্থের বিপরীতে সেবা নিশ্চিতেরও তাগিদ দেন তিনি। আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরো আইটি ওরিয়েন্টেড করা, পিপুলস ফ্রেন্ডলি, ব্যবসায়ীদের ফ্রেন্ডলি করা, না হলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধ থাকবে, ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি এগোতে পারবো না। এজন্য রাজস্ব আয়ের কাঠামোগত পরিবর্তন দরকার বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। জানান, ভ্যাটের মতো পরোক্ষ কর নয়, বরং আয়কর থেকেই বেশি আদায়ের পরিকল্পনা নিয়েছে এনবিআর। ভবিষ্যতে আমরা আইন কানুনগুলো চেঞ্জ করব। আমাদের বিভিন্ন সমিতি আছে, তাদের কাছে তথ্য আছে কি পরিমাণ ব্যবসায়ী ব্যবসা করে, এবং সেইগুলোকে যদি আমরা নেটে নিয়ে আসতে পারি। আমি যখন 3 কোটি থেকে 50 লাখ টাকা নিয়ে আসলাম, তখনই আমার রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা 5 লাখ থেকে 50 লাখ হয়ে যাওয়ার কথা, কারণ সবাইকে নিয়ে আসছি। আগামীতে ব্যবসা সহজ করতে কাস্টমসকে কেবল নিরাপত্তার জন্য ব্যবহার করতে চায় এনবিআর। ব্যবসা সংক্রান্ত সব সেবা অনলাইনেই সম্পন্ন হবে বলে জানান চেয়ারম্যান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ভালো ভালো পরিকল্পনা হলেও এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া খুবই খারাপ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF আয়োজিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা বলেন, অদক্ষতা, দুর্নীতি ও আইনি জটিলতার কারণে ভালো ভালো পরিকল্পনা আলোর মুখ দেখে না। তিনি আরও বলেন, 2010 সাল থেকে দেশে দারিদ্রতার হার কমতে থাকলেও 2022 সালের পর আবার এই হার বাড়তে শুরু করেছে। বিদ্যমান দারিদ্র্য সামলানোর পাশাপাশি যারা প্রতিদিন দরিদ্র হচ্ছেন তাদের ব্যাপারেও পরিকল্পনা নিচ্ছে সরকার।
এখানে আছে অদক্ষতা আছে, আপনার অত ঠিকমতো নজর দেওয়া না, দুর্নীতি আছে, আমাদের আইনের কিছু গলদ আছে, আমাদের প্রসিডিওর কিছু গলদ আছে, এগুলো সব মিলে আমার মনে হয় আমরা এখনো মোটামুটি আমাদের প্রতিযোগিতা ভালো। সচিবালয়ে বসে নানান সেমিনার করে বা আজকের এই সেমিনার করে যে ভালো প্রোগ্রাম যে ডিভাইস করতে তার প্রয়োজন আছে ডেফিনেটলি, কিন্তু যাদের কাছে আমরা যাচ্ছি তাদের জন্য তাদের সাথে অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সার আক্রান্ত রোগীদের হজে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সকালে নাটোর শহরে মডেল মসজিদের উদ্বোধন শেষে একথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সৌদি গভর্নমেন্টের নির্দেশক্রমে যারা 10-12টা রোগে জর্জরিত আমরা তাদেরকে নেব না। অ্যাসমেটিক পেশেন্ট যারা কার্ডিয়াক পেশেন্ট, হৃদরোগে আক্রান্ত আমরা তাদেরকে নেব না। ক্যান্সার আক্রান্ত আমরা এদেরকে নেব না। কোনো ডাক্তার যদি এরকম ভুল সার্টিফিকেট দিয়ে থাকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। সারের কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা সাব ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি করছেন 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দামে। এতে শীতকালীন সবজির আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। শত শত আলুর বীজের বস্তা পড়ে আছে মাঠে। সার সংকটের কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষক। রাজশাহীতে শীতকালীন সবজি চাষে সময়মতো সার না পাওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। গোডাউনে পর্যাপ্ত মজুদ থাকার পরও সরকারের বেঁধে দেওয়া দামে সার দিতে গড়িমসি করছেন ডিলাররা। ডবল দামে কিনতে হচ্ছে, সরকারের যেটা দিচ্ছে ওটা কেউ পাইছে না। আমরা বাইরে থেকে কিনেছি, ডিলার তো দেয়নি, পাইনি তো আমরা। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমরা প্রত্যেককে দিচ্ছি, এখানে সে যাদের যতগুলো কৃষক আপনি আনবেন যে হিসাবে দিচ্ছি কেউ অস্বীকার করতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কোনো অভিযোগ পাইনি, যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় সে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলার 2টি গুদামের মধ্যে বাফার গুদামে ইউরিয়া সার মজুদ আছে 9000 মেট্রিক টন, আর বিএডিসির গুদামে টিএসপি 217 মেট্রিক টন, ডিএপি 1465 মেট্রিক টন এবং এমওপি 3672 মেট্রিক টন মজুদ রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সারা দেশে জেঁকে বসেছে শীত, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 4.4 ডিগ্রি সেলসিয়াস। শীতে জবুথবু উত্তরাঞ্চল, ঘন কুয়াশায় বাইরে বের হওয়াটাই যেন দায়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা কম থাকায় তীব্র ঠান্ডা অনুভব হচ্ছে। শীতের পোশাক পরেও হিম হাত পা, বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষেরা। সকালবেলাও ঠান্ডা এবং বিকেল টাইমে কাপড়ের কাজ করতে হয় পেটের দায়। একদিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, মোটা কাপড় চোর পরি, তাও শীতে বাতাসে শীত লাগে, তাও কষ্ট করে কাজ করবার নাকি আশা লাগে। গাড়ির মধ্যে বসে থাকা লাগে, লোকজন হয় না, কাম কাজও নাই, কিভাবে এখন চলাফেরা করব। পাহাড়েও শীতের আগমনী বার্তা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাঙ্গামাটির হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। সবাইকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। প্রতি বছরের নাই ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, রোটাভাইরাল, ডায়রিয়া এগুলো কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে অ্যালার্মের কিছু না। আমরা সার্বিকভাবে সম্পূর্ণ সেবা দিয়ে যাচ্ছি। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তথ্য মতে বর্তমানে গড়ে 150 থেকে 170 জন রোগী চিকিৎসাধীন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত তারা। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন এ বিষয়ে কম্বোডিয়াকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যুদ্ধবিরতির মধ্যেই উত্তাল থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার শ্রানুগুতে একটি সংযোগস্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, আর এই হামলার জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। দুই দেশের এই সীমান্ত যুদ্ধে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, থাইল্যান্ডের বিরুদ্ধে হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল। তিনি দাবি করেন নমপেনের সেনাদের অন্য কোনো উপায় ছিল না, তাই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেতের উপদেষ্টা সুওস ইয়েরা জানান, তারা এখনই থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কম্বোডিয়াকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা এই পরিস্থিতিতে সম্ভব নয়। এছাড়া তিনি আরও সতর্ক করেছেন, সীমান্তে নতুন সংঘর্ষ ঠেকাতে চাপ হিসেবে শুল্ক হুমকি ব্যবহার করা উচিত নয়। সীমান্ত উত্তেজনার পর ঘরছাড়া হয়েছেন দুই দেশের হাজার হাজার মানুষ। থাইল্যান্ডে প্রায় ৫১,১৪৭ জন মানুষ অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত হয়েছে। ৪টি সীমান্ত প্রদেশে ৩২৫টি শেল্টার তৈরি করা হয়েছে, যেখানে স্বাস্থ্যসেবা কর্মীরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করছেন। কম্বোডিয়ায় প্রায় ৫৪,৫৫০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই পক্ষকে উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাশাপাশি যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলায় খুব শিগগিরই নিকোলাস মাদুরোর শাসন শেষ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটিতে কিভাবে পরিস্থিতি সামাল দেবে ওয়াশিংটন, তা নিয়ে গোপনে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন, এমনটা জানিয়েছে গণমাধ্যম সিএনএন। এদিকে ভেনেজুয়েলায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন ডাবল ট্যাপ হামলার জেরে সমরমন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ভ্রমণ বাজেট সীমিত করার প্রস্তাব এনেছে কংগ্রেস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ, নতুন দেশ গড়তে সবাইকে গণভোটে উদ্বুদ্ধ করার তাগিদ প্রধান উপদেষ্টার। স্বৈরাচারী আমলের গুম খুন আর ফিরতে দেয়া হবে না, বিএনপির দেশ গড়ার কর্মসূচিতে তারেক রহমান। সংস্কারকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না ভাবার পরামর্শ মির্জা আব্বাসের। এবং উপদেষ্টা পদ ছাড়ার বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়, জানালেন আসিফ মাহমুদ। ১২৫ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানানোর ঘোষণা। এই ছিল ৫টার সময় সংবাদ।